খুবই কমফোর্টেবল একটা দিন। আমি রিটার্ন কিছু ব্রিফ করব। পরের যে সেগমেন্টটা আছে সেটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী আছেন, দ্য মোস্ট কম্পিটেন্ট পার্সন এই ধরনের প্রশ্ন ফেস করার জন্য, এবং আমি ওনাকে আরো বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করব যতটা সম্ভব হয়। এটা আমার জন্য সুবিধা হবে। মন্ত্রণালয় ওয়াইজ কিছু কথা বলবো। এর মধ্যে দুটো মন্ত্রণালয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটু স্পেশাল কিছু কথাবার্তা আছে। একটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, যেখানে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট নিয়ে আলাপ আছে, এবং আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে সার সংকটও কিছু কিছু জায়গায় আছে বলে মনে হচ্ছে। আমি কথাটা ভাষা এভাবেই বলতে চাই, সংকট আসলে নেই, কিন্তু কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু খবর আছে, এগুলোকেও আমরা কগনিজেন্সে নিচ্ছি এবং সরকার এই ব্যাপারে কি করছে সেটা আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা নিশ্চয়ের মধ্যে জানি যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, নতুন মন্ত্রিসভায় নতুন ইনক্লুশন হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রীও সেই ইনক্লুশনেরই অংশ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এরকম, আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং হাসপাতালের নতুন 500 শয্যার 15 তলার সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন। এটা চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা 1000-এ উন্নীত হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে এই সরকার বলেছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, এবং সেগুলো রিফ্লেকশন আমরা এর মধ্যে দেখছি, এবং সরকার যে ব্যাপারে মনোযোগী সেটা নিশ্চিত হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের রেগুলার যে কাজ তারা করে যাচ্ছেন। 25টি মামলা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে, 67 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে মোবাইল কোর্টগুলো খুবই এফিশিয়েন্টলি আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যতটা সম্ভব কাজ করে যাচ্ছেন। এর বাইরে আমি আর এক্সাক্ট ডেটা দিচ্ছি না, এগুলো আপনাদের কাছে সফট কপি চলে যাবে। খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে স্বল্প মূল্যে 15 টাকা মূল্যে 30 কেজি করে যে চাল, সেটা বিতরণ অব্যাহত আছে, এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন উপকারভোগীর সংখ্যা অনেক বেশি। সার নিয়ে আমি একটু পরে বলছি, এখানে সারের মজুদ নিয়ে কিছু তথ্য আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। গত সপ্তাহে ব্রিফিং হয়নি বলে গত সপ্তাহে এটা বলা হয়নি। সেটা হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার বকেয়ার জট কাটাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 15 আগস্ট 64 জেলা একসাথে 2035 কোটি 86 লক্ষ টাকা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 4 বছর থেকে এটা বন্ধ করা ছিল, এটা আবার চালু হয়েছে। আমরা বুঝতেই পারি আমাদের স্কুল শিক্ষকরা তাদের অবসরকালীন এই ভাতাগুলো না পেয়ে কতটা সংকটে ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে। সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন। তাদেরকে কেন্দ্র করে তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে, এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে, এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এইগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। পাটবস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়টা এর মধ্যে ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি, এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, চৌধুরীমোহন দিঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, কালিশপুর খুলনা, এরকম করে আরো কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে, এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে ফ্যাক্টরিগুলোর সাথে, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই হয়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা চারদিকে 8 লেনের সড়ক নির্মাণ করা হবে এবং সব নদী সংস্কার করা হবে বলে বলা হয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা প্রচুর আলোচনা করছি, সেটা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিক্সা ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মানে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে, এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মানসহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন। তিনি জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম, কাটিয়াদি, কিশোরগঞ্জে এটার শুভ উদ্বোধন করেন। এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় এমপিরা উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে 14 জন মৎস্য পেশাজীবী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে স্বর্ণপদক প্রদান করেন। আমরা একটা জিনিস জানি, বাংলাদেশ স্বাদু পানির মৎস্য উৎপাদনে পৃথিবীতে এখন খুব লিডিং পর্যায়ে গেছে। বাংলাদেশে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে খুব চমৎকার বিপ্লব সাধিত হয়েছে, এর মধ্যে এই সেক্টরটাও আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের এই সরকারের, আমরা এইভাবে বলি যে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর একটা, বা হয়তো এটা সবার ওপরেই আছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটার দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে। সেখানে 457 জন ভাতাভোগীকে তিনি কার্ড প্রদান করেছেন। আমরা এটা এর মধ্যে জেনে গেছি এই অর্থ বছরে যথেষ্ট ব্যয় হবে, 41 লক্ষ পরিবারকে এই কার্ড দেওয়া হবে, প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ের ব্যাপার। আমরা এই কথাটা আবার একটু বলে রাখতে চাই। এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেন যে এই টাকা আমরা খরচ করছি যখন রাষ্ট্রের আরো প্রায়োরিটিস আছে। ইয়াস, অনেক প্রায়োরিটিস আছে, কিন্তু এটাও একটা বড় প্রায়োরিটি যে এই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে আমরা এই অর্থ সাহায্য দেবো। আরেকটা কথা খুব জরুরি, এটা বলতেই চাই আমরা, মাননীয় প্রধানমন্ত্রীও অনেকবার তার বক্তৃতায় বলেছেন, যখন 14,000 কোটি টাকার মতো টাকা মানুষের হাত ধরে বাজারে চলে যাবে, আমরা খেয়াল করব দরিদ্র জনগোষ্ঠী, ধরলাম আমাদের অনেককে যদি 2,500 টাকা দেয়া হয়, আমরা অনেকে এই টাকাটা খরচ করব না। আমাদের প্রায় সবাই রুমে উপস্থিত যারা আছেন তাদের জীবনে 2,500 টাকার উপরে ডিপেন্ড করে না, কিন্তু যে মানুষগুলোকে 2,500 টাকা দেওয়া হয়েছে এই টাকাটা মুহূর্তে তারা বাজারে খরচ করবেন, এটা বুঝতে হবে। এটা একটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট আছে, হাই পাওয়ার্ড মানি বলে, 4-5 গুণ ইম্প্যাক্ট তৈরি করবে। সো এই 14,000 কোটি টাকার ইম্প্যাক্ট 60-70,000 কোটি টাকা হবে। এটা যখন বাজারে খরচ হয়, এই টাকাটা যখন সার্কুলেট করে, এটা ডিমান্ড তৈরি করে এবং এটার উপরে ভিত্তি করে নতুন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা আবারও বলছি, এটা শুধুমাত্র কাউকে ফ্রি কিছু টাকা দিয়ে দেয়া না, এটার হিউজ ইকোনমিক ইম্প্যাক্টও আছে যখনই নতুন কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এগুলোর সাথে জড়িত হয়ে। সুতরাং এটার খুব বড় প্রভাব থাকবে। আর একই সাথে এটা তো বলা বাহুল্যই, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর একটা জীবনের নিরাপত্তা তৈরি হচ্ছে এই টাকাটার মাধ্যমে। এবং একটু স্মরণ করিয়ে দিতে চাই, এটার আওতায় সবাই আসবে, প্রতিটা পরিবার আসবে। এই অর্থ বছরের জন্য 41 লক্ষ, প্রতি অর্থ বছর এটা বাড়তে বাড়তে প্রতিটা পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে যাবে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ হচ্ছে ঢাকার বাতাস মনিটরিং করার জন্য পরিবেশ অধিদপ্তরের সাথে সাইন হয়েছে। আমরা নিয়মিতভাবে আমাদের মিডিয়াতে এরকম খবর দেখি যে বায়ুমানের ক্ষেত্রে আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের বায়ুমানও খুব ভালো কিছু না। সো এটার মনিটরিংটা সরকার শুরু করতে যাচ্ছে। আমি খুব ফাস্ট চলে যাই, কারণ আমি বলেছি আমি সার এবং বিদ্যুৎ নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী রিলেটেড, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসাবে বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে।
এমআরসি J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি, এখানে একটু যোগ করে রাখা ভালো। সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10, এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। তো আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে এবং এটা খুব জরুরি একটা ব্যাপার। আমি এই প্রসঙ্গে একটু বেশি বলছি, তারপর একটু বলে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যে আমরা বলি নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে এটা তুলনা হয় না, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তোলে, 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি। ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপর আমরা একটু আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা J-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে আসলে আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি। আমি সার এবং বিদ্যুৎ নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, সারের সংকট নেই, কোনো কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকায় এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, একে বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। আমি একটু কয়েকটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। আমরা নাম বলছি না এখন, দেশের খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। ডিলারদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সার উত্তোলন করেন এবং সেগুলো যে পরিমাণ সার তাদেরকে অ্যালোকেট করা হয়েছে সেটা যেন তারা বিতরণ করেন। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের সাম্প্রতিক মজুদটা একটু বলে রাখা দরকার আছে। আমাদের মজুদ 24/8/2026, ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। আমদানি পর্যায়ে আছে টিএসপি 2,10,000, ডিএপি 2,80,000, এমওপি 3,75,000। আরো অনুমোদন হয়েছে টিএসপি 60,000, ডিএপি 1,20,000, এমওপি 1,15,000। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই। যদিও এটা একটু বলে রাখা ভালো, আমি আমার প্রিভিয়াস ব্রিফিং এ বলেছি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা আমরা সরকার মনোযোগী আছে, এজন্যই এগুলো করা হচ্ছে। হরমুজ স্ট্রাইট নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা জ্বালানির কথাই বেশি বলি, কিন্তু পৃথিবীর সারেরও অ্যারাউন্ড 25% হরমুজ দিয়েই পরিবাহিত হয়। সো আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থেকেই কাজ করব, কারণ খাদ্য নিরাপত্তা সবার আগে। এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন সামনে কেমন হবে সেটা নিয়েও কিন্তু গ্লোবালি আলাপ হচ্ছে। এল নিনো বলে একটা প্রাকৃতিক ফেনোমেনন আছে, যেটা এই বছর এবং আগামী বছর যে এল নিনোটা হতে যাচ্ছে, বলা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে খারাপ এটা হতে পারে। সো আমাদের এই আনসার্টেনিটিগুলো আছে, সরকার নিশ্চয়ই এগুলোতে মনোযোগী থাকবে। বিদ্যুৎ জ্বালানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, সংকট মোকাবেলা সরকার কি করছে? এখনো
আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। আরও কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু বলি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিল্প কারখানার জন্য প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের উপর চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভোলা গ্যাস পাইপলাইন প্রকল্প, আমাদের ভোলার মাননীয় MP আছেন, ভোলা নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে 500 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি, ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে, কিন্তু সেটা কিভাবে আনা হবে নানান আলোচনা ছিল। পাইপলাইন না, ওটাকে LNG-তে কনভার্ট করে আনা হবে, সো এটা খুব দ্রুত হবে। ঘরোয়া গ্যাস অনুসন্ধান, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 MSDF গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের মাটিতে মানে কমিয়ে ধরলেও আমরা অনেক, আমি একদিন একটা সংখ্যা বলেছি, আমাদের অনেকেরই সার্ভে আছে 40টি CF বা 50টি CF হতে পারে। মানে আমাদের বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4টি CF এক্সিস্টিং অবস্থা। অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা 1.5-2 হবে। তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমরা আবারও বলতে চাই, স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথাটা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকালও এটা চেক করেছি, প্রতি ইউনিট LNG-র দাম গত বছরের এই সময়ে ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে। ইউরোপ তার, আমি আগেও একদিন বলেছি, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ LNG-র উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস নিতে চাইছিল না, কারণ ওর সাথে যুদ্ধ আছে। সো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে। শীত আসছে, তারা তাদের স্টোরেজ বৃদ্ধি করার চেষ্টা করছে। সো ক্রাইসিস আছে। আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা নিশ্চয়ই তথ্য জানেন। কাতারের সাথে আলোচনা হয়েছে, আরও জানেন, আপনারা জানেন আমরা যে স্থায়ী চুক্তি করি বা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দুটো দেশের মধ্যে বেশি আমরা কাতার থেকে, কাতার আর ওমানের সাথে আছে, সেখানে রীতিমতো আমাদের মন্ত্রী এবং উপদেষ্টারা গেছেন নতুন করে যাতে সেখান থেকে কিছু পাওয়া যায়। আমরা আশা করি আমরা সমস্যা সহনীয় অবস্থায় যাব। এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, এর মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। কিন্তু এটা বলেই শেষ করে, আমাদের যে ডিমান্ড ছিল 400 কোটি CFT প্রতিদিন, সেটা বহুদিন থেকে 270-80 কোটি CFT-র মধ্যে ছিল। যদি সেটা থাকে, ঘাটতি তো আগেই ছিল আসলে। আরেকটা কথা মনে রাখতে হবে, অর্থনীতির সাইজ তো বাড়ছে, আর বিশেষ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি, এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাব ইনশাআল্লাহ। এবার প্রশ্ন, এবং আমার মনে হয় মাননীয় মন্ত্রী আজকে এসবের জবাব জ্বালানি নিয়ে আপনারা বলছেন সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি, এবং 6 মাস মাত্র সরকারের মেয়াদ, কিন্তু এখানে ম্যানেজমেন্টের একটা ফেলিওর আছে কি, এই ধরনের একটা প্রশ্ন কেউ করে থাকে। কারণ
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই একই সক্ষমতা, একই অবকাঠামো নিয়েই তারা সামাল দিয়েছেন এই বিদ্যুৎ জ্বালানি খাত। তো এই ম্যানেজমেন্ট ফেলিয়ার বা এই ধরনের ব্যবস্থাপনার কোনো অসঙ্গতি আপনারা এই প্রশ্ন কি? আমি খুব মেজর অসঙ্গতি দেখি না। আমি কারণটা বলছি, সেটা হলো সাম্প্রতিক যে ক্রাইসিসটা হয়েছে, আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, একটা এফএসআরইউতে দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার কারণে কয়েকদিনের যে সংকট ছিল সেটা ইনএভিটেবল, এটা ওনাদের সময় হতে পারে, তো ওনারা লাকি যে ওনাদের সময় এটা হয় নাই। এটা হলো এক। দুই হচ্ছে গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না, প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমি আবারও বলছি, মানে 2/3 মতো খরচ বেড়ে গেছে, 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে, এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এই কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময়ই কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার, আমাদের মতো দেশে মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইউ ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পর এটা 30-এ গিয়ে ঠেকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি? এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। তো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল। মন্ত্রীকে একটু কিছু জিজ্ঞেস করুন। আমি সুযোগ করতে চাচ্ছি এটা, যে আপনি দেখছেন যে শিল্প কলকারখানার উৎপাদন প্রায় ব্যাহত হয়ে গেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে শুধু স্থাপনা নিরাপত্তা আছে, চিঠি দিয়েছে বেশ কয়েকটা। আপনি কোনো ওরা এই কথা উল্লেখ করতে সেবটার বা এই ধরনের কোনো একটা আশঙ্কা প্রকাশ করছেন, এবং আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা ওরা। আচ্ছা, আমি একটা কথা খোলাখুলি বলি, মানে সরকারের একজন প্রধানমন্ত্রীর উপদেশের বাইরে গিয়ে বলি, আমরা যখন সংকটে পড়ে যাই, এই সংকটটা কি কারণে হয়েছে সেটা আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু টাচ করে। আমি যারা বাড়িতে আছি, একটু গরম লাগছে, লোডশেডিং হচ্ছে, তার চাইতে যিনি শিল্পের মালিক, তার ব্যাংক ঋণ আছে, তার বেতন দিতে হয়, একটা ছোট দোকান যে ফটোকপি করে, তার ফটোকপি করা বন্ধ হয়ে থাকছে। আমি সিএনজি স্কুটার ড্রাইভারের সাথে কথা হয়েছে যে তিনি সারা রাত থেকে কোনোভাবে গ্যাস পাচ্ছেন। সো এই অস্থিরতার একটা সম্ভাবনা আছে। আমি আবারও বলি, যতই বলি না কেন দোষ আমাদের না, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষের জীবিকায় টান পড়ছে। সো এই ঝুঁকি তো থাকে, এই ঝুঁকি থাকে, সেই কারণেই সরকার এই নিরাপত্তার ব্যবস্থাগুলো প্রয়োজনে নেবে। পার্লামেন্টে ট্রেজারি কাউন্সিল অপোজিশনের বক্তব্য রাখতেন, ঝাঁঝালো বক্তব্য। আমরা ইউটিউবগুলো এখন দেখি যে সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে তীক্ষ্ণ ভাষায় ঝাঁঝালো বক্তব্যে ঝাঁঝালো করে বলতেন। তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক হোম মিনিস্টার থেকে 3টা চিঠি হয়ে গিয়েছে, তাকে বেরোচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও ভারতীয় হেডমাস্টারকে বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন, এবং সেই সাথে হাজির করে চেয়েছেন। আপনাদের সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?